নমস্কার, আমি পায়েল। শাইন টিভির সকল দর্শককে স্বাগত জানিয়ে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। কাশিমবাজার রেলওয়ে স্টেশনে লিফটের উদ্বোধন করলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিন ধরেই এলাকার বয়স্ক মানুষদের ১ নম্বর প্ল্যাটফর্মে যেতে অসুবিধে হতো। রেল প্রতিমন্ত্রী থাকাকালীন অধীর রঞ্জন চৌধুরীর রেলের কাছে প্রস্তাব রাখার পরেই রেল দপ্তর থেকে এই লিফট করার অনুমোদন পাওয়া যায়। আজ বহরমপুর কাশিমবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধন, সেই সঙ্গে শেডের ব্যবস্থাও করে দেওয়া হয়। এডিআর এমএসএস প্রিয়দর্শিনী জানান যে লিফটটি চালু হলো একসঙ্গে ১৩ জন ওঠানামা করতে পারবে এবং ৮০০ কেজির উপরে ভার বহন করতে পারবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নাসিপুর রেল ব্রিজের কাজ প্রায় শেষ, কিন্তু রাজ্য সরকারের কাছে অনুমোদন পেয়ে গেলে যথাশীঘ্র রেল লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অধীর চৌধুরী জানান, কাশিমবাজার রেলওয়ে স্টেশনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখানকার মানুষেরা দীর্ঘদিন ধরেই রেলে যাতায়াত করতে অসুবিধে হচ্ছিল। এই লিফট চালু হওয়ায় বয়স্ক ও বাচ্চাদের অনেক সুবিধা হলো। চুয়াপুর রেলওয়ে ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারের সহযোগিতা পেলে অনেকদিন আগেই ব্রিজের কাজ সম্পন্ন হতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রেলের আধিকারিক বৃন্দরা। এই লিফট চালু হয় খুশি এলাকাবাসী। ভালো লাগছে। কাজটা ছোট, আমি প্রথমে বলেছি, কিন্তু এর গুরুত্ব অসীম। এর প্রয়োজনীয়তা আছে, কারণ এখানকার বয়স্ক মানুষরা তারা উঠতে পারতো না, লাইন ক্রস করতে পারতো না। এইভাবে লাইন ক্রস করে যাওয়ার সমস্যা ছিল। এখানে স্টেশনটা ফল্টি ডিজাইন ছিল, সেটাকে কারেক্ট করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আমি এটার জন্য এমপিল্যাডের টাকা দিতে চেয়েছিলাম, এমপিল্যাড থেকে। তো রেল আমাকে বলেছে কোনো দরকার নেই, আমরা করে দিচ্ছি। ঠিক এইভাবে বহরমপুর স্টেশন ওটা করা দরকার, সেখানেও এরকম সমস্যা হচ্ছে। আমাদের মন্ত্রী, তাকেও আমি বলেছি, এখানকার যারা অফিসিয়াল তারাও ব্যাপারটা জানে। কিন্তু সব থেকে আমাদের কাছে এ দুটোর পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ কাজগুলো, যেমন একটু আগে আলোচনা করলাম নসিপুর রাজিমগঞ্জ, এডিআরএম সাহেব বললো সেটারও আমরা তৎপরতার সঙ্গে শুরু করছি। এগুলো কাজ অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। রাজ্য সরকার এখানে আমাদেরকে সহযোগিতা করে, রেলকে সহযোগিতা করে না। সব কিছু হয়ে গেছে, জমির টাকা দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, শুধুমাত্র কয়েকটা পরিবার সেখানে গণ্ডগোল করছে বলে সরকারের পক্ষ থেকে উদাসীনতা দেখিয়ে যাতে সেই রেল লাইনটা সম্পূর্ণ না করা যায় তারই ব্যবস্থা করছে। नए लिफ्ट यहाँ पे लोगों को आने जाने के लिए बनाया गया है, जिसमें बूढ़े, बीमार या ज़्यादा सामान वाले लोग हैं। ये प्लेटफॉर्म ट्रैक जो है, प्लेटफॉर्म पे आने के लिए ट्रैक क्रॉस करना पड़ता था, वो उन लोगों के लिए सुविधा हो जाएगा। तो उसी के लिए आज ये ओपन कर दिया गया है लिफ्ट, जिसमें सारे लोग यूज कर सकते हैं। इस लिफ्ट का कैपेसिटी कितना होगा? 13 लोगों का है। ऐसे वजन के टर्म्स में बोले तो 884 केजी है। अब उसमें बच्चे होंगे तो ज़्यादा नंबर हो जाएगा, और अगर नॉर्मल हमारे साइज के होंगे तो मतलब 12-13 मतलब ये आ जाएगा। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা ওটাই তো চাইছিলাম, লিফটটা হোক, আমাদের সুবিধা হবে। এখন ওই লিফটটা হলে আমাদের উঠার নামার সুবিধা হবে। হ্যাঁ, ওটাই। মানে খুব কষ্ট হতো, কষ্ট হচ্ছে তো, এখন উনি যে উঠলাম খুব কষ্ট হবে। মানে অনেকটা আরাম পাওয়া গেল। হ্যাঁ, একটু আরাম হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা সরানো হলো অন্য আদালতে। ওই মানহানির মামলায় সমনের পরিপ্রেক্ষিতে আজ বিধাননগরের সাংসদ বিধায়কদের বিশেষ আদালতে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ব্রিজেশ ঝা। দুদিন আগে বিধাননগরের বিশেষ আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার প্রতিনিধিকে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল। 2018 সালে মেয়ো বোর্ডে তার সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। এই অভিযোগে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, সমনে অমিত শাহর বাড়ির যে ঠিকানা দেওয়া হয়েছিল তাতে ত্রুটি রয়েছে। সেই ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে অভিষেকের আইনজীবীকে। এরপর মামলার শুনানি হবে ব্যাংশাল মেট্রোপলিটন লোয়ার কোর্টে। আগামী 22 মার্চ শুনানির সম্ভাবনা রয়েছে। কোর্ট বলেছেন যে অ্যাড্রেসটা ফার্নিশ করা হয়েছিল, দ্যাট অ্যাড্রেস ইজ রং। সো ম্যাটারটা আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে লোয়ার কোর্টে ফর ফ্রেশ প্রসিডিং স্টার্ট করবে, নতুন থেকে মামলা শুরু হবে। কেন, সিন্স দ্য পারসন যার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে উনি কলকাতার বাইরে থাকেন, সো ইট হ্যাজ বিন রিমান্ডেড ব্যাক টু দ্য লোয়ার কোর্ট। আবার ওখানে গিয়ে নতুন করে ওনারা সামান্স ইস্যু, যদি কোর্টের মনে হয় যে কোথাও কোনো ভুল বলা হয়েছে বা কোনো অভিযোগ করছেন সেটা সত্যি, তখনই সামান্স পাঠানো হবে। সেই জন্য এখনও সামান্সের কোনো প্রশ্ন নেই। ম্যাটারটা আবার রিমান্ড ব্যাক করে দেওয়া হয়েছে লোয়ার কোর্টে। এমপিএমএলএ কোর্ট থেকে আজকে মতো ড্রপ হলো, আজকে ড্রপ হয়ে গেল মামলাটা। এটা লোয়ার কোর্টে যাবে, লোয়ার কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে। মুর্শিদাবাদ বহরমপুর রবীন্দ্র সদনে প্রতিবারের ন্যায় এই বছরেও
ছাত্রছাত্রীদের জন্য মুর্শিদাবাদ ইতিহাস উৎসব পালন করা হলো। মুর্শিদাবাদে এই উৎসব 2 দিন ধরে চলছে। এই উৎসবে গ্রন্থ প্রকাশ করা হয়, প্রাচীন যুগের মুদ্রা প্রদর্শনী হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য ও তার সঙ্গে নানান ইতিহাস বইও পাওয়া যাচ্ছে। পাশাপাশি চলছে অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নিয়ে করা হচ্ছে। বিভিন্ন স্কুল থেকে এসেছেন ছাত্রছাত্রীরা। এর উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে সচেতন বৃদ্ধি করা এবং যে সমস্ত পুরনো ঐতিহ্য বিভাগগুলি আছে সেগুলিকে যাতে আরো সুন্দরভাবে পুনর্নির্মাণ করা যায় তার চেষ্টা করা। আমাদের এই যে আজকের অনুষ্ঠানটা মুর্শিদাবাদ ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্র যেটা অ্যারেঞ্জ করেছে, সেটাতে আমাদের বহরমপুর গার্লস মহাকালী পাঠশালার ছাত্রীরা এবং শিক্ষিকারা এসেছি আমরা। আমাদের আজকের আসার মূল উদ্দেশ্য হচ্ছে ইতিহাস বইতে আমাদের ছাত্রীরা যেগুলো পড়ে সেগুলো সরাসরি সামনে থেকে ওরা দেখবে। প্রাচীন যুগের বিভিন্ন মুদ্রা বা মুঘল যুগ, আধুনিক যুগের বিভিন্ন মুদ্রা, ব্রিটিশ সময়কার বিভিন্ন চিঠি পত্র, ছবি, এগুলো সব এখানে চিত্র প্রদর্শনী হয়েছে। সেই প্রদর্শনীগুলো ওরা সামনে থেকে দেখতে পাবে এবং ইতিহাস সম্পর্কে ওরা যেগুলো বইয়ে পড়ে সেগুলো সামনাসামনি দেখে ওরা অভিজ্ঞতা অর্জন করবে। এছাড়া এরা একটা খুব সুন্দর তথ্যচিত্রও করেছেন, যেটাতে মুর্শিদাবাদের যত ঐতিহাসিক স্থান আছে, বিভিন্ন ঐতিহাসিক চরিত্র যেগুলো, তাদের ছবি, তাদের বায়োডাটা, ওই ঐতিহাসিকগুলো ছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা, তবলাবাদক, সেতারবাদক বা সঙ্গীতজ্ঞ যেমন গিরিজাশঙ্কর চক্রবর্তী, পুলিন পাল, এদেরও বিভিন্ন সময়কার বিভিন্ন কীর্তিকলাপ, তাদের জন্ম, কোথায় বাসস্থান ইত্যাদি সম্পর্কে একটা সুন্দর তথ্যচিত্র রয়েছে। এতে আমরা আমাদের দেশে নানা জায়গায় কী স্থাপত্য গড়ে উঠেছে, কোথায় কী হয়েছে, কোথায় কোন মহারাজারা কী গড়ে তুলেছে, তারপর নানা রকম তারপর ঐতিহাসিক মুদ্রা আমরা এখানে দেখার জন্য এসেছি, যাতে আমরা জানতে পারি কোন কালে কিসের মুদ্রা ছিল, কেমন দেখতে না দেখতে, সেগুলো দেখার জন্যই আরও যাতে যেগুলো আমরা জানি না সেগুলোকেও দেখার জন্য আরও উৎসাহিত হওয়ার জন্য এখানে আমরা এসেছি। বইয়ে যেগুলো দেখেছি সেগুলো যেহেতু আবার নতুন করে দেখা আর বাস্তবে দেখা, সেজন্য অনেকটাই উপকৃত হব। পরীক্ষার খাতায় যেগুলো আমরা মুখস্থ করে লিখতাম, মুখস্থের উপর জোর না দিয়ে যেগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা সেগুলোর উপর দাঁড়িয়ে লিখতে পারবো। এভাবেই আমরা চেষ্টা করবো যাতে ইতিহাস জিনিসটাকে আমরা আরও জানতে পারি। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আগে থেকে সিবিআই সূত্রে জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর পাশাপাশি তার বোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন। অভিষেকের শালিকা মনিকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাকেও নোটিশ দিয়েছে সিবিআই। মেলে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেই নোটিশের কোনো রকম উত্তর পাওয়া যায়নি। তাই আজ সোমবার সকাল 11টায় বাড়িতে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছিল সিবিআই এর আধিকারিকেরা। সেই কথা মতোই প্রায় বেলা 12টার পর উপহার লাক্সারি কমপ্লেক্সে গিয়ে পৌঁছায় সিবিআই এর দল। সিবিআই এর গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। ওপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত সিবিআই এর টিম বাইরে অপেক্ষা করেন। পরে তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ মহিলা অফিসারের একটি টিম হেঁটে ভেতরে যান। উল্লেখ্য, উপহার লাক্সারি কমপ্লেক্সের টাওয়ার 3-তে 1803 নম্বর ফ্ল্যাটে থাকেন মনিকা গম্ভীর। দীর্ঘ 4 মাসের বেতন না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের কাজ বন্ধ করে ভাটপাড়া পৌরসভার মেটার্নিটি হাসপাতালে তালা মেরে আন্দোলনে সামিল হলো স্বাস্থ্যকর্মীরা। যতক্ষণ না পর্যন্ত তারা বেতন না পাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা। ফলে ভাটপাড়া পৌর মাতৃসদন হাসপাতালে পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে। এই মাতৃসদনে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে প্রসূতি বিভাগের রোগিণীরা। এই অঞ্চলের বেশিরভাগই গরিব মানুষের চিকিৎসা পেয়ে থাকেন। ভাটপাড়া পুরসভা 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন বিভাগে এই ধরনের অচল অবস্থা শুরু হয়। মাসিক বেতন থেকে পেনশন নিয়ে বারবার আন্দোলন হতে দেখা গিয়েছে। আমরা গত 4 মাস, আমরা আরবান কর্মী ভাটপাড়া পৌরসভার, আমরা গত 4 মাস যাবৎ কোনো স্যালারি পাচ্ছি না। পেশেন্টের মুখের দিকে তাকিয়ে, পেশেন্টের স্বার্থে আমরা এতদিন পরিষেবা দিয়েছি যাতে তারা না সাফারার হয়, কিন্তু আজকে আমরা নিজেরা পেশেন্ট,
আমাদের বাড়ির লোকের মুখে খাওয়া দিতে পারছি না। তারা প্রশ্ন করছে তুমি কাজে যাচ্ছ, কিন্তু আমরা কেন খেতে পাচ্ছি না? আমি আমার ছেলেকে, আমার একটা মাত্র ছেলে, আমার তাকে কি জবাব দেবো? আমার বৃদ্ধ শ্বশুর আমার বাড়িতে এবং প্রত্যেকের মাথার উপরে সংসার। আমরা সকাল থেকে বিকেল 5:30 অবধি পরিষেবা দিয়ে চলেছি। কিসের জন্য? কিসের জন্য? সংসার চালানোর জন্য না? তো আমরা সেটা করতে পারছি না। আমাদের বাড়ির লোক বলছে তুমি কাজে যাচ্ছ, কিন্তু আমরা কেন খেতে পাচ্ছি না? কি জবাব দেবো? আমরা আমি আমার র্যাঙ্কে দাঁড়িয়ে 197 রোজ পাই। এইটুকু টাকা 4 মাস হয়ে গেল, আজকে 4 মাসের স্যালারি পাই আমরা। আজ দমকল মন্ত্রী সুজিত বসু সাংবাদিক সম্মেলন করলেন। বাংলা তার মেয়েকে চায়। তিনি জানালেন, পেট্রোল গ্যাসের দাম মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তাই মানুষজন রাস্তায় নেমেছে। আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছি। বাংলার ঐতিহ্য বজায় রাখার জন্য লড়াইয়ে বাংলার মেয়েরা আজ অনেক এগিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, কন্যাশ্রী থেকে যুবশ্রী, সমস্ত কিছু আজ করেছে। তাই বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, পাড়ায় পাড়ার সমাধান, তাছাড়াও একাধিক প্রকল্প করেছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে। 10 কোটি মানুষ পরিষেবা পাচ্ছে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে 25,000 পরিবার আজ এই পরিষেবা পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই প্রসঙ্গে বলেন, যখনই নির্বাচন আসে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিজেপি কাজে লাগায়। আসলে বাংলায় ওদের কিছু আর বলার নেই। মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন, যখন ওই নির্বাচন আসে তখন ওই তৎপরতা বেড়ে যায়। এই এজেন্সিগুলোকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কাউকে ভয় দেখানো, চমকানো সেটা নির্বাচনের আগে হচ্ছে। কেন মানুষ বুঝতে পারে না? ওরা যদি এত সৎ হয়, যাদের নামে এত অভিযোগ, তাদেরকে নিল কেন? তিনি পাশাপাশি আর কি কি বলেছেন বাবুল সুপ্রিয় প্রসঙ্গে শোনাবো আপনাদের। যে সমস্ত এদের তো নিরপেক্ষতা রেখে কাজ করা উচিত এই এজেন্সিগুলো। এটা এখন মানে বিজেপির পার্টি অফিস হয়ে গেছে এগুলো। তা সুতরাং এরা পলিটিক্যালি সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে সবসময় রাজনীতি করছে এগুলোকে নিয়ে। তা আমি বলি, অভিষেক তো নিজেই বলেছে আইনের যা হবে সে বুঝে নেবে বলেছে। আইনের পথে চলবে, সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। তা হঠাৎ নির্বাচনের মুখে এসব করে কাউকে ভয় দেখানো, চমকানো, এটা বাংলার মানুষও বুঝতে পারছে। আর আজকে যদি ওরা অতই যদি সৎ হতো, তাহলে যাদের নামে এত অভিযোগ, যাদের সম্বন্ধে ভাগ বলেছিল, তাদের কাজকে কোলে বসিয়ে নিয়ে মিটিং করতে হচ্ছে কেন? এতই দেউলিয়া হয়ে গেছে বাংলায় বিজেপি, তাদেরকে ছাড়া আর তাদের দল চলছে না। একটা দেউলিয়া হয়ে গেছে, তার জন্যে যাকে পাচ্ছে তাকে নিয়ে নিচ্ছে। কে কোকেন নিয়ে ধরা পড়ছে, কে ড্রাগ নিয়ে ধরা পড়ছে, কে অন্য কিছু নিয়ে ধরা পড়ছে, তারা আবার দেখছি বিজেপির নেতাদের সঙ্গে তারা ঘোরাঘুরি করছে। তাই আমি বলি, এটা মানুষও বোঝে, মানুষও জানে। এই নিয়ে আমার কোনো বিশেষ কিছু বলার নেই। মানুষ সব বুঝতে পারছে। নির্বাচন যখন আসবে তখন মানুষ তার ব্যালটের জবাব দেবে। ফিরে আসছি বিরতির পর। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www. ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুর নগর নিগমের পৌর স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ, বেতন বৃদ্ধি এবং সরকারি সুযোগ সুবিধার দাবিতে। প্রায় 200 জন স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভে নামে কাজ বন্ধ করে। স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগম একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে তাদের। অবিলম্বে বেতন বৃদ্ধি এবং সরকারি সুযোগ সুবিধা না দেওয়া হলে তারা লাগাতার আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 54টা ক্যাটাগরির মধ্যে 2টো ক্যাটাগরিকে ফেসিলিটিস দিয়েছে, সামান্য বেতন বৃদ্ধি করেছে HSWFS, কিন্তু 52টা ক্যাটাগরির কোনো বেতন বৃদ্ধি করেননি, যার জন্য 126টা পৌরসভাতেই কর্মবিরতি চলছে। আমরা কেউ কাজে যোগ দিচ্ছি না এবং আমাদের দুর্গাপুর এখনো পর্যন্ত আমাদেরকে PFESI দেননি। আমরা কেউ দীর্ঘ 22 বছর, 24 বছর, 25 বছর কাজ করছি, শূন্য হাতে আমাদের রিটায়ারমেন্ট করিয়ে দেয়, আমাদের কিচ্ছু দেয় না। আমরা চাইছি আমাদের অন্যান্য পৌরসভা যেভাবে PFESI দিচ্ছে সেটা চালু করতে হবে।
52টা ক্যাটাগরির বেতন বৃদ্ধি থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা আমরা চেয়েছি 10 দফা দাবি, সেগুলো সরকারকে মেনে নিতে হবে এবং 2 টাকা তোলা অবিলম্বে বন্ধ করতে হবে। 2 টাকা তোলা বলতে বিপিএল পরিবার আমাদের কাছে 2 টাকা তোলে, হ্যাঁ, তুলে দিতে হয় কর্পোরেশনকে, না হলে আমাদের বেতন আটকে দেবে, সেরকম হুমকি দেওয়া হচ্ছে। আপনারা আজকে আমরা 126টা পৌরসভা আন্দোলন চালাচ্ছে, কারণ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমরা কিচ্ছু পাই না। 7 বছর বয়সী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল। নিউ টাউন নোয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করল ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল নিউ টাউন নোয়াপাড়া এলাকার এক অভিজাত আবাসনের লিফটে ওঠার সময় লিফটের মধ্যে 7 বছর বয়সী ওই নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করে ওই আবাসনেরই সুইপার পদে কর্মরত মোহাম্মদ ইসমাইল। এরপর ওই নাবালিকা মেয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে তার পরিবারের তরফ থেকে গতকালই ইকোপার্ক থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার পরিবর্তে সাগরদিঘির ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে এই মিছিল। এই মিছিলে প্ল্যাকার্ড নিয়ে হাঁটেন সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতি নুরুজ্জামান শেখ, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের একাংশ। তো আজকে দেখেন সমস্ত মিডিয়া যে কোনো চ্যানেলে দেখাচ্ছে সাগরদিঘি কে পাবে, না তো কংগ্রেস। কেন দেখাচ্ছে কংগ্রেস? কোথাও সুব্রত শাহ নাম করছে বলে সুব্রত শাহকে দাদা চাই না, তখন চ্যানেলে দেখাচ্ছে সুব্রত শাহ চ্যানেলে যখন দেখাচ্ছে তখন বলছে এই সাগরদিঘি কংগ্রেস পাবে। আপনারা দেখবেন কালকেই থেকে যেহেতু আমরা সুব্রতকে চাই না, সমস্ত জনগণ বলছে। আজকে 10 থেকে 11,000 জনগণ এখানে উপস্থিতি আছেন, তারা সবাই একটাই স্লোগান যে আমরা বহিরাগত আর নয়, সুব্রত শাহকে চাই না, চাই না, চাই না, সুব্রত শাহকে চাই না, এই যে একটা স্লোগান। এই দেখেন যে সুব্রত শাহর ছেলে, যেই সুব্রত শাহর ছেলেকে সমস্ত লোক টিভি চ্যানেলে দেখেছে, পেপার পত্রিকায় দেখেছে, লজ্জা করে না? তার ছেলেকে সাগরদিঘি নিয়ে আসছে। আমরা সাগরদিঘি খারাপ করতে চাই না, সুব্রত শাহ জানে ওর ছেলেকে সাগরদিঘি না আসে, ওর সাগরদিঘিতে ওর ছেলের ইতিহাস সবাই জানে, ওর ছেলে কি করে, এই বাঁদর ছেলে জানে সাগরদিঘিতে না করবে, উৎপাদনকে করবে, বিধায়ক করবে, নিজের টাকা ফেলে রাখবে। 10 বছরে বলে কি উন্নয়ন করেছে নিজের বিধায়ক হিসাব আমাদেরকে দিতে হবে। শুধু সাগরদিঘিতে জিতে গিয়ে দিতে বলবে আমার সব লোক, আমার সব লোক। কি হয় কালকে বোকা করে ব্লক সভাপতিকে বাদ দিয়ে, অঞ্চল সভাপতিকে বাদ দিয়ে, প্রধানকে বাদ দিয়ে একটা সম্মেলন করেছিল। দুঃখের বিষয় চল সেই সম্মেলন 10টায় শুরু করার কথা, 10টায় শুরু করার কথা, বলতে বাধ্য হয়েছে, সময়ের অভাব, বেশি বক্তব্য দিব না। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর মন্ত্রী জাকির হোসেনের ওপর যে বোমা হামলা হয়েছিল তাতে গুরুতর মন্ত্রী সমেত আহত হয়েছিলেন 20 থেকে 21 জন। সেই গুরুতর বোমা হামলাকে কেন্দ্র করে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন জঙ্গিপুরের এমপি খলিলুর রহমান মহাশয়। এত বড় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণের কারণেই এমপি খলিলুর রহমান মহাশয়কে এই জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হলো। সব ঠিকঠাকই চলছে আর কি, কিন্তু এই 6 দিন আগে যেটা আমাদের নেমতিতা রেলওয়ে স্টেশনে আমাদের রাজ্যের মন্ত্রীর সঙ্গে মন্ত্রীর যে ঘটনাটা ঘটেছে আর কি, সেটাকে লক্ষ্য রেখে আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে এই সিকিউরিটি দিচ্ছেন আর কি। যদিও আমি জানিয়েছিলাম গত পরশুদিনকেই যে আমি অন্ততপক্ষে আমার যিনি আমাদের এসপি সাহেব আছেন ওনাকে আমি জেনে আমি এগোবো আর কি। আমি সেই প্রসঙ্গে আজকে এসে কথা বলতে এসেছিলাম আর কি। আরেকটা বিষয় যে ধরুন জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে আপনি থাকলে, আপনি তো একজন সাংসদ জনপ্রতিনিধি, মানুষ আপনার সঙ্গে দেখা করার সুযোগটা কি পাবে? নিশ্চিত, আমি যে জায়গাটায় ছিলাম আমি সেই জায়গাতেই থাকবো।
সুরক্ষা যেনারা থাকবেন সুরক্ষার জন্য তেনারা সুরক্ষার কাজ করবেন। আর আমি সাংসদ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি যেভাবে সাধারণ লোকের সঙ্গে আমি ছিলাম, আমি ওইটাই থাকবো আজ এবং আগামী দিনেও। হুগলির ডানলপ ময়দানের সভা মঞ্চে মোদিজি উঠতেই স্লোগান উঠল মোদিজি স্বাগতম। প্রধানমন্ত্রীকে ধনেখালি তাঁতের তৈরি বিশেষ মালা ও জুটের ব্যাগ হাতে তুলে দিলেন দিলীপ ঘোষ, যেখানে লেখা সোনার বাংলা গর্ব আমরা। আমরা দেখাবো সেই ছবি আপনাদের সামনে। হুগলির নদীপুর বাংলার জল জীবন ধারা, এই দেবত্ব ভূমিতে এসে আমি বাবা তারকনাথ महाप्रभु जगन्नाथ देव के शतों प्रणाम जानाई। आप लोगों का ये उत्साह, ये उमंग, ये ऊर्जा कोलकाता से लेकर दिल्ली तक बहुत बड़ा संदेश दे रहा है। या गरीबी मिटाने में सफल हुए या विकसित देश बने, ऐसे सभी देशों में एक बात बहुत कॉमन देखी जाती है। इन देशों ने अपने अपने देश में सही समय पर बड़ी संख्या में इंफ्रास्ट्रक्चर का निर्माण किया। आधुनिक हाईवे, आधुनिक रेलवे, आधुनिक एयरवे, इन देशों के आधुनिक इंफ्रास्ट्रक्चर ने इन देशों को आधुनिक बनाने में मदद की। वहां ये एक प्रकार से परिवर्तन का बहुत बड़ा कारण बना। कोई उसे डरा नहीं पाएगा, कोई आपको दबा नहीं पाएगा। भाजपा उस सोनार बांग्ला के निर्माण के लिए एक काम करेगी जिसमें यहां का इतिहास, यहां की संस्कृति दिनों दिन और मजबूत होगी। ऐसा बंगाल जहां आस्था, अध्यात्म और उद्यम सबका सम्मान होगा। ऐसा बंगाल जहां विकास सभी का होगा, तुष्टीकरण किसी का नहीं होगा। নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নড়ে চড়ে বসে, আর এর ফলে সিবিআই সহ সমস্ত তদন্তকারী সংস্থা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তার শ্যালিকার বিরুদ্ধে সিবিআই এর নোটিশ জারি প্রসঙ্গে আজ রায়গঞ্জে এমনই মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই কেন্দ্রীয় কমিটির নেতা ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়। কারোর বউ হিসেবে তো কোনো ইনকোয়ারির ব্যাপার নেই, এটা একদম না। প্রতিষ্ঠানগুলোর উপর মানুষ ভরসা হারাচ্ছে, এটাও সব থেকে বড় সত্যি। প্রতিষ্ঠানগুলো তার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারছে না। যে এনকোয়ারি বহু আগে স্টার্ট করা উচিত ছিল, সেই এনকোয়ারি বহু আগে স্টার্টই করেনি। এখন ইলেকশনের আগে হচ্ছে, মানুষের কাছে সেই জন্য প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু সোনা সমেত ধরা পড়া এইসব খবর তো আমরা পেয়েছিলাম এক সময়, তো সেগুলোর কি হলো? কাস্টম ছেড়ে দিল কেন? কোনো এফআইআর হলো না কেন? এই সব প্রশ্ন মানুষের কাছে আছে। কারো স্ত্রী এই প্রশ্নটা খুব আমার কাছে মনে হয় যে সঠিক নয়, কারণ প্রত্যেকেই একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তি মানুষ যদি কোনো রকমভাবে কোনো দুর্নীতি কোনো কিছুর সাথে যুক্ত থাকেন, যার বাবার নামও শোনা যাচ্ছে দু জায়গা দুরকম লিখেছেন, তাহলে এনকোয়ারি তো হওয়াই উচিত। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।